আজ 24শে সেপ্টেম্বর বুধবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। কেরানীগঞ্জে বাবা মা সহ 2 শিশুর মরদেহ উদ্ধার, শ্বাসরোধ করে হত্যা ধারণা করছে পুলিশ। বগুড়া নেত্রকোনায় বন্যার অবনতি, মিলছে না পর্যাপ্ত ত্রাণ, ফেনীতে ডুবেছে 7টি গ্রাম। ঈদে বাড়ি ফিরতে ভোগান্তির কারণ মহাসড়কের 73টি স্পট, 80টি পশুরহাটে লাগছে যানজট। কোরবানির চামড়া কেনায় ব্যাংক ঋণ যথেষ্ট নয়, অভিযোগ করছে ট্যানারি মালিকরা। ভেজাল সারে কৃষি জমিতে বাড়ছে অম্লতা, ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে একটি বাড়ি থেকে 2 শিশু সহ মা বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল 11:30টার দিকে মরদেহগুলি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বাড়ির কেয়ারটেকারকে। ছয়তলার এই বাড়িটির দ্বিতীয় তলায় এই ফ্ল্যাটে 2 মাস আগে ভাড়া নেন এই পরিবারটি। প্রাথমিকভাবে জানা গেছে তাদের বাড়ি বিক্রমপুরে। গৃহকর্তা সবজি বিক্রি করতেন। গত 2 দিন ধরে ফ্ল্যাটের বাসিন্দাদের আনাগোনা না থাকায় সন্দেহ বাড়ে। এক পর্যায়ে ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। খবর পেয়ে পুলিশ এসে দেখতে পায় ফ্ল্যাটের বাইরে থেকে ছিটকিনি লাগানো। ভেতরে ঢুকে পাওয়া যায় 2 শিশুসহ 4 জনের মরদেহ। লোকাল মেম্বার আমাকে সংবাদ দিল, আমি সংবাদ প্রাপ্ত সাথে তাৎক্ষণিকভাবে আসলাম। আসা লাশের যে সাইন সিমটম সে অনুযায়ী তো অবশ্যই তাদেরকে হত্যা করা হয়েছে। এবং কী কারণ হয়েছে যে 2 সদস্যকে আমরা পাচ্ছি না। তাদের সাথে যে আরও আমরা ধারণা করতেছি 2 জন ছিল, তারা প্রায় এখানে আসতো। তারা কারা, তাদের আইডেন্টিফাই করতে পারলে আমরা আশা করি মামলা রহস্য উদ্ঘাটন হয়ে যাবে। পরিবারের 6 জনের মধ্যে 4 জনের মরদেহ পাওয়া গেলেও রহস্যজনকভাবে নিখোঁজ থাকা অন্য 2 সদস্য সহ কোনো আত্মীয়র ব্যাপারে কোনো তথ্য জানা নেই বাড়ির অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের। তারা বলছেন 2 মাস আগে ভাড়া নিলেও বাড়ির অন্য কারো সাথে তাদের কথাবার্তা হতো না। বেশিরভাগ সময় তারা রাতেই বাসায় ফিরতেন। বাসায় থাকলেও দরজা বন্ধ থাকতো। কারা কারা ভাড়া থাকতো আমি সঠিক জানি না ভাইয়া। আপনাদের সাথে কখনো এই 2 মাসে দেখা সাক্ষাৎ কিছু হয়? ঘটনাস্থল থেকে পুলিশ বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি খুঁজে বের করার চেষ্টা করছে অন্য 2 সদস্যকে। তাদের ধারণা বাড়ির কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সূত্র পাওয়া যেতে পারে। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এখন কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে রয়েছেন সহকর্মী অনুপম দেব। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। অনুপম দেব, আমরা প্রতিবেদনটিতে দেখলাম যে নিহত যে বাবার কথা বলা হচ্ছে তিনি সবজি বিক্রি করতেন। তিনি কোথায় সবজি বিক্রি করতেন, বা মানে আমরা ফ্ল্যাট বাড়িটি থেকে ঠিক তাকে সবজি বিক্রেতা, তিনি কি সবজি বিক্রি করতেন, কোথায় বিক্রি করতেন, তার সম্বন্ধে কিছু জেনেছেন অনুপম? আসলে এই বিষয়ে খালেদ এখনো কোনো তথ্যই নেই পুলিশের কাছে। তারা নিজেরাও আসলে এই বিষয়ে কোনো কিছু জানতেন না। তারা যখন সকালে খবর পেয়ে আসেন এবং আসার পরে আশেপাশের এলাকার যারা বাসিন্দা আছেন এবং আশেপাশের ফ্ল্যাটের যারা বাসিন্দা আছেন তাদের সাথে কথা বলার পরে কিন্তু একটি ধারণা করেছেন, আপনি যেটি শুনতে পাচ্ছিলেন ওসির কাছ থেকে, তিনি ধারণা প্রকাশ করেছেন যে হয়তো সবজি বিক্রেতা হয়ে থাকতে পারেন। কিন্তু এই বিষয়ে আসলে এর চেয়ে বেশি কোনো ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত আমাদের জানাতে পারেননি। আরেকটি বিষয় নিশ্চিত হওয়া গেছে যে যেই পরিবারের কথা বলা হচ্ছে সেই পরিবার তারা বিক্রমপুরের স্থায়ী বাসিন্দা। এরপর আসলে তারা যেরকম বলছিলেন যে 2 জন তাদের সাথে থাকতেন বাসায়, সেই 2 জন নিখোঁজ রয়েছেন। সেই 2 জনকে আটক অথবা যেই কেয়ারটেকারকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য, সেই কেয়ারটেকারের কাছ থেকে আরো বেশি তথ্য পাওয়ার আগ পর্যন্ত আসলে এই বিষয়ে পুলিশ আমাদের কিছুই জানাতে পারেনি। অনুপম, এত পেশা থাকতে তাকে সবজি বিক্রেতাই কেন মনে করা হলো, এই বিষয়ে কি পুলিশ আপনাদের কিছু বলেছেন? খালেদ, আমি আগেই যেমনটি বললাম যে আসলে পাশের ফ্ল্যাটে যারা থাকেন অথবা এর উপরে নিচের ফ্ল্যাটে যারা থাকেন তারা আসলে আমাদের জানিয়েছেন যে গত 2 মাস ধরে তারা যখন আছেন এই 2 মাসে তারা কখনো তাদের সাথে তেমন একটা পরিচয় হয়নি এবং বেশিরভাগ সময় ঘর তালা দেওয়াই থাকতো। সেই ক্ষেত্রে পুলিশ আসলে খুব বেশি তথ্য সংগ্রহ করতে পারেনি। আশেপাশের যারা বাসিন্দা আছেন তারা কয়েকবার জানিয়েছেন যে তার কাছে বিভিন্ন জায়গায় সবজি ব্যবসায়ী এবং যাদের সাথে কথা হয়েছে কয়েকজন তাদেরকে তিনি জানিয়েছেন যে তার একটি সবজির ব্যবসা আছে। কিন্তু এর বেশি আসলে তথ্য কেউ পুলিশকেও দিতে পারেনি এখন পর্যন্ত, সুতরাং পুলিশও আসলে আমাদের দিতে পারেনি। আমরা প্রতিবেদনটি দেখলাম যে পরিবারেরটি সদস্য সংখ্যা বলা হচ্ছে 6, অন্য 2 সদস্যকে বলা হচ্ছে নিখোঁজ বা যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। অন্য 2 সদস্যের সাথে এই পরিবারটির সম্পর্ক আসলে কি?
এই বিষয়টি আসলে আমরা সকালে যখন এখানে এসে পৌঁছেছি তখনই আমরা পুলিশের সাথেও কথা বলেছি এবং আশেপাশের ফ্ল্যাটে যারা থাকেন তাদের সাথে কথা বলেছি। কেয়ারটেকারকে যদিও আমরা পাইনি, থাকলে হয়তো তার কাছ থেকে আরো কিছু জানা যেত, কিন্তু এই 4 সদস্যের সাথে বাকি 2 সদস্য কিভাবে জড়িত বা তাদের সম্পর্কটাই বা কি, এই বিষয়ে পুলিশের কাছে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। পুলিশ আমাদের একমাত্র যে তথ্যটি দিতে পেরেছে সেটি হচ্ছে তাদের বাড়ি হয়তো বিক্রমপুর এবং তিনি হয়তো সবজি বিক্রি করতেন, এবং তারা মোটামুটি নিশ্চিত হয়ে বলতে পারছে যে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, এবং সেটি কোনোভাবেই 2 দিনের আগে নয়। কারণ 2 দিনের আগে হলে তাদের যে প্রাথমিক ময়নাতদন্ত, কিছুক্ষণ আগে ফরেনসিক ডিপার্টমেন্টের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন এবং তারা কিন্তু প্রায় 3 ঘন্টা ধরে এখানে ফরেনসিক বিশ্লেষণ করছেন এবং আলামত সংগ্রহ করছেন। তারাও একই ধরনের কথা জানিয়েছেন, 2 দিনের আগে কোনোভাবেই নয় এবং হয়তো শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে। এর বেশি কোনো ধরনের কোনো তথ্যই এখন পর্যন্ত পুলিশ আমাদেরকে দিতে পারেনি। নিহত 2 শিশুর বয়স সম্পর্কে কোনো আন্দাজ করা গেছে? যাদের আমরা শিশু বলছি তাদের বয়স হ্যাঁ খালেদ, এই বিষয়ে আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম। দুইজনের মধ্যে একজনের বয়স হচ্ছে, তারা ধারণা করছেন 11 থেকে 12, আরেকজন হচ্ছে 7 থেকে 8। আচ্ছা অনুপম, আপনাকে ধন্যবাদ। কেরানীগঞ্জ থেকে জানাচ্ছিলেন অনুপম। দেশের বিভিন্ন এলাকায় বন্যার অবনতি হয়েছে। নেত্রকোনার পূর্বধলার, ফেনীর ফুলগাজী এবং নওগাঁর রানীনগরে বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ। বগুড়ায় যমুনা আবারও বইছে বিপদসীমার উপর দিয়ে। নেত্রকোনায় নতুন করে পানি ঢুকেছে 70টি গ্রামে। বাড়তি পানি উঠায় বেশিরভাগ মানুষ আশ্রয় নিয়েছে খোলা মাঠে, স্কুল ভবনে বা রাস্তার উঁচু স্থানে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় 15টি চরের গ্রাম প্লাবিত হয়েছে। ময়মনসিংহের ধোবাউড়ার সহায়তার দিকে তাকিয়ে আছে দুর্গতরা, তবে শেরপুরে পরিস্থিতির উন্নতি হয়েছে। এই মুহূর্তে নেত্রকোনায় রয়েছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। বন্যার সর্বশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছে তার কাছে। শাহরিয়ার, আপনি আজকে সারাদিনই আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রতিবেদনে দেখাচ্ছেন যে কিভাবে সেই বন্যা নেত্রকোনা সাংঘাতিকভাবে প্লাবিত হচ্ছে। এখনকার পরিস্থিতি কি? আসলে এটিকে আরো খারাপের দিকে যাচ্ছে? অনির্বাণ। খালেদ, বন্যা পরিস্থিতি আমরা সকাল থেকে যেটা দেখেছি, গত 3-4 দিন ধরেই আপনার মেঘালয় থেকে যে পাহাড়ি ঢল এই কলমাকান্দা এবং সেই সাথে আপনার দুর্গাপুর এলাকাতে এসছিল, সেটা কিন্তু ক্রমাগতভাবে অর্থাৎ ভাটি থেকে ভাটির দিকে যাচ্ছে। আপনাকে বলে রাখি যে এই পানি কিন্তু প্রতি বছরই মোটামুটি রকমের এরকমই আসে এবং সেটা 3-4 দিন স্থায়ী হওয়ার পরে সেটা চলে যায়। তো একই রকম আমাদের সাথে আমাদের এখানকার যে ডিসি রয়েছেন তার সাথে কথা হয়েছে। জেলা প্রশাসক আমাদেরকে বলেছেন যে এখন পর্যন্ত দুর্যোগের যে আশঙ্কাটা করা হয়েছিল সেই দুর্যোগের আশঙ্কা এখন গিয়ে পৌঁছায়নি। তবে প্রচুর ধান ক্ষেত এবং সেই সাথে এলাকার যারা হ্যাচারি ব্যবসায়ীরা রয়েছিলেন এবং সেই সাথে আপনার পোল্ট্রি ফার্মের ব্যবসায়ীরা রয়েছিলেন তাদের কিন্তু অনেক ক্ষতি হয়েছে, কারণ তাদের এইসব ফার্মের ভিতরে পানি ঢুকে গেছে, অনেক মাছ বাইরে বেরিয়ে চলে গেছে। আর একটা বিষয় আপনাকে বলে রাখি যে পুরো এলাকায় কিন্তু প্রতিটা প্রাথমিক বিদ্যালয় যেগুলো রয়েছিল সেই প্রত্যন্ত অঞ্চলে আমি গিয়েছি, পূর্বধলা উপজেলা, তারপরে বারহাট্টা উপজেলা এবং সেই সাথে আপনার কলমাকান্দা, এই সব জায়গায় কিন্তু যতগুলো প্রাইমারি স্কুল ছিল সেই প্রাইমারি স্কুলগুলো কিন্তু অঘোষিতভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন আমি দেখেছি, কিন্তু ছাত্রছাত্রীরা আসতে পারছে না কারণ তাদের বাড়িতে পানি এবং স্কুলের প্রায় আপনার প্রতিটা ক্লাসের ভিতরেই হাঁটু পানি দেখতে পেয়েছি আমরা। আর ত্রাণ তৎপরতার বিষয়ে যেটা বলা যায় যে সকাল 9টার দিকে জেলা প্রশাসকের নেতৃত্বে আপনার বিজিবি এবং সেনাবাহিনীর টহল টিম তাদের সাথে হচ্ছে কি একসাথে হয়েছিলেন এবং চিকিৎসক এবং সেই সাথে গবাদি পশু চিকিৎসকরাও তাদের সাথে একসাথে হয়ে স্পিডবোট এবং আপনার ট্রলারে করে এই মেঘালয়ের রাজ্যের পাশের যে সীমান্ত এলাকা দুর্গাপুর এবং কলমাকান্দা এইসব এলাকায় তারা গিয়ে আপনার ত্রাণ দিয়েছে। তবে নতুন করে যে প্লাবিত হয়েছে এই আপনার বারহাট্টা এলাকায় সেই সব এলাকায় কিন্তু ত্রাণ এখন পর্যন্ত পৌঁছায়নি। তবে সেখানকার লোকরা কিন্তু তাদের ঘর বাড়ি ছেড়ে শহরের দিকে চলে আসে এবং কিছুটা উঁচু জায়গা যেসব জায়গা অনির্বাণ, দুর্গতদের খাবার এবং পানির কি অবস্থা? মানে তারা কি খাবার খাচ্ছেন বা সুপেয় পানি বা কোথায় পাচ্ছেন? সুপেয় পানি সেটা হচ্ছে আপনি জানেন যে হাওড়া অঞ্চলে সুপেয় পানির একটু অভাব রয়েছে। এখানে গভীর নলকূপ যেটা রয়েছে, এখনো কিছু কিছু বাড়িতে, যেসব বাড়িতে আপনার নলকূপের পানি এখন পর্যন্ত খাওয়ার উপযোগী রয়েছে সেখান থেকে তারা পানি সংগ্রহ করছে। আর প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সুপেয় পানির খাবারের ব্যবস্থা করা হয়নি, তাদের চিড়া এবং শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে, সে খাবারগুলো তারা খাচ্ছে। কিন্তু সেই সাথে ব্যক্তিগতভাবে অনেকে যারা এখন পর্যন্ত সামর্থ্য আছে কিছুটা দূরে নৌকা এবং ট্রলারে করে খাবার নিয়ে আসা সম্ভব, সেখান থেকে তারা খাবার সংগ্রহ করছে। অনির্বাণ, আপনাকে ধন্যবাদ। এবার কথা বলবো বগুড়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী AK মমতাজউদ্দিনের সঙ্গে। জনাব মমতাজউদ্দিন, আপনি আমাদের একটু বলেন যে বন্যা পরিস্থিতি নিয়ে 2-3 দিন ধরে আমরা আপনাদের সঙ্গে কথা বলছি, এখনকার পরিস্থিতিটা কি খারাপের দিকেই যাচ্ছে নাকি উন্নতি হচ্ছে একটু একটু? জনাব মমতাজউদ্দিন।
আপনারা ইতিমধ্যেই জেনেছেন আসলে ব্রহ্মপুত্র যমুনা নদীটা অনেক লম্বা নদী এবং এর লেন্থ প্রায় 3000 কিলোমিটার এবং যার মাত্র 240 কিলোমিটার বাংলাদেশ টেরিটরির মধ্যে এবং ম্যাক্সিমাম ডিসচার্জটা আসে কিন্তু বাংলাদেশের বাইরে অথবা ইন্ডিয়া, ভুটান এবং চায়না থেকে। কাজেই এবং আপনি জেনে যাবেন সেটা হচ্ছে যে অ্যাবাউট 93% অফ দ্য ক্যাচমেন্ট এরিয়া এই বেসিনের কিন্তু আউটসাইড বাংলাদেশ। সুতরাং বাংলাদেশের এই যমুনা এবং ব্রহ্মপুত্র নদীতে বন্যা নির্ভর করে বাংলাদেশের বাইরে যে সমস্ত দেশগুলো আছে ভুটান, ইন্ডিয়া এবং চায়না তাদের বৃষ্টিপাতের কারণে। এবং আপনি জানেন যে গত 2-3 দিন ধরে বিশেষ করে মেঘালয়, আসাম, ভুটান এবং চায়নার কিছু পার্ট যথেষ্ট বৃষ্টি হয়েছে এবং ওই বৃষ্টিপাতের ফলে আমাদের যে বাংলাদেশের মধ্যে যে যমুনাটা ঢুকেছে, ব্রহ্মপুত্র ঢুকেছে, সেখানে নুন খাওয়া এবং সেখানে প্রায় গত 22 তারিখে 82 সেন্টিমিটার পানি বাড়তে থাকে এবং আমাদের সারিয়াকান্দি পয়েন্টের তার এফেক্ট আসে প্রায় 50 সেন্টিমিটার পানি বাড়ে এবং আজকে বিকাল 5টায় আমাদের সারিয়াকান্দি পয়েন্টের লেভেল প্রায় 16.67, যেটা ডেঞ্জার লেভেলের 3 সেন্টিমিটার নিচের দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং অলরেডি একটা ইনফরমেশন আপনাকে দিই, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে প্রায় 550 কিলোমিটার আপে ডিব্রুগড় একটা জায়গা আছে, সেখান থেকে আপনার পানি আসতে বাংলাদেশ পয়েন্টে প্রায় 76 আওয়ার সময় লাগে আর কি। এবং সেখানে আপনি জেনে খুশি হবেন যে সেখানে অলরেডি ট্রেন্ড হচ্ছে ফলিং, তার মানে সেখানে পানি কমতে শুরু করেছে এবং আগামী 2-3 দিন হয়তোবা আমাদের অল্প রেটে পানি বাড়বে, কিন্তু এরপরে পানি কমতে থাকবে এবং আমরা আশা করতেছি যে নেক্সট 28-29 তারিখ থেকে এই পানির লেভেলটা কমতে থাকবে।